আসসালামু আলাইকুম। চোর, পাটপার, সন্ত্রাস, চাঁদাবাজ, লুটেরা শ্রেণী সব এক হয়েছে আবারও বাংলাদেশের সাধারণ মানুষকে শুষে খাবার জন্য। 5ই আগস্ট দেশের মানুষ যে স্বপ্ন নিয়ে, যেই আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই দেশ স্বাধীন করেছিল, জীবন দিয়েছিল, ঠিক আগের 1971 সালের 16ই ডিসেম্বর এবং 1975 সালের 15ই আগস্টের মতো একইভাবে বিজয় ছিনিয়ে নিয়েছে এদেশের সেই এলিট শ্রেণী নামে যাদেরকে আমরা চিনি, সেই শ্রেণী। প্রথম 16ই ডিসেম্বরের পর ভারতের সোনাগাজী থেকে আওয়ামী লীগের যেসব নেতারা ওই পারে পালিয়েছিলেন, তারা এসে হঠাৎ করেই এই দেশের যে মানুষগুলো দেশ স্বাধীন করেছিল তাদেরকে সরিয়ে দিয়ে তারপর চেয়ার দখল করেছিলেন। 1975 সালে যেই বীর সেনানীরা এই দেশকে স্বাধীন করেছিলেন 15ই আগস্ট, তাদেরকে এই দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপরে নানান চড়াই উতরাই পার হয়ে তারপর জিয়াউর রহমান ক্ষমতায় গেলেও তাকেও খুব বেশি দিন থাকতে দেওয়া হয়নি। তারপর থেকেই চলছে এই দেশের সাধারণ মানুষের উপরে, এটা কি বলবো, এটা নির্মম একটা পরিহাস এই দেশের, এই জাতির ভাগ্যে। আজকে আমাদের চোখের সামনে সব কিছু হয়, আপনি কিছু বলতে পারবেন না। আপনি যদি বলেন তাহলে আপনি একা হয়ে যাবেন। যাই হোক, যেটাই হোক, আপনাকে এই শ্রেণীর সাথে যারা এই ক্ষমতার কেন্দ্রে আছে তাদেরকে বৃত্তাকার করে তারপর সেখানে ঘূর্ণায়মান হতে হবে আপনাকে। এর বিরুদ্ধে যাবেন, আপনাকে ছুঁড়ে ফেলা হবে। গেল 1.5 বছরে সবশেষ যদি আপনাদেরকে বলি, পিলখানা হত্যাকাণ্ডের একটা বিশাল ঘটনা তো এই দেশে ঘটেছে, তাই না? এবং সেটা নিয়ে একটা কমিশন গঠন করা উচিত ছিল। সে কমিশন গঠন করতে চায় নাই। আমরা ব্যাপক চাপ দিয়ে অনেক কথাবার্তা বলে টলে তারপরে, এখন হলে সেটাও করতো না, তখন তো তাও কিছুটা চাপ ফিল করতো, এখন এটাও করে না। এখন হলে করতোই না, যা বলে বলুক, এটা বলতে দেওয়ারে। এখন তখন করেছিল, করার পরে দেখেন এই যে সময় চেঞ্জ হলো, কমিশন একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট তারা প্রকাশও করে না, সেই রিপোর্ট অনুযায়ী কোনো ব্যবস্থাও নিচ্ছে না। তো কমিশনের আপনার এটা করতে দেওয়ার দরকার ছিল কি? করে লাভটা হলো কি? এই দেশের আলেম সমাজ যাদেরকে এখনও পর্যন্ত জেলখানায় রাখা হয়েছে, তাদের নতুন করে আবার ফের জেলে নেওয়ার জন্য, এবং যারা আছে জেলে তাদেরকে এখনও আবার আটকে রাখার জন্য নতুন করে সন্ত্রাস বিরোধী আইনের সেই মামলাগুলোকে জীবিত করা হচ্ছে। কেরানীগঞ্জে প্রথম আলো, অ্যান্টি টেরোরিজম ইউনিট পুলিশের এবং সিডিটিসি এরা মিলে ডিজিএফআইয়ের একটা চক্র কেরানীগঞ্জে, তাদের পূর্বের এক অভিনেতা আছে আলামিন নামে এক ব্যক্তি, তিনি এই বিভিন্ন মাদ্রাসা খুলতো, সে মাদ্রাসা খুলে নিজের মতো করে সেখানে কিছু ওই পোটলা পাটলি, বোমা টোমা হাবিজাবি বানানোর যে জিনিসপত্র আছে, এই ধরনের জিনিস নিয়ে রাখতো। নিয়ে রেখে তারপরে একটা বোমা মারার হঠাৎ করে ছোটোখাটো একটা বিস্ফোরণ ঘটাইতো। এই মাদ্রাসার ভিতরে বিশাল বিস্ফোরণ ঘটেছে। তো সেই ব্যক্তিকে দিয়েই, সে ব্যক্তি 2017 সালে একবার মাদ্রাসায় এই কাজ করেছে, 2022 সালে একবার করেছে। তাকে আওয়ামী লীগ কখনো জেলে বেশি দিন রাখেন নাই। বর্তমান সরকারের সময় সে জেলের বাইরেই ছিল, তাকে হঠাৎ করে তাকে দিয়ে নতুন করে আরেকটা সেই একই ধরনের অভিনয় করানো হলো কেরানীগঞ্জে। সেই ব্যক্তি আলেমও না, কোনো ইসলামী দলেরও কোনো কিছু না। তাকে দিয়ে এটা ঘটানোর পরে প্রথম আলো বিশাল করে 5-6টা নিউজ একটার পর একটা এই নিয়ে ডিসেম্বরের 26 তারিখের ঘটনা করে আবার ফের বুঝাইতে চাচ্ছেন। সে পত্রিকার খবর হয়তো আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন, হয়তো অনেকে দেখেন নাই। আপনারা না দেখলেও এগুলো কিন্তু দূতাবাসে পাঠানো হয়েছে। ডেইলি স্টার, আবার প্রথম আলো এটা তো আবার ইংলিশে করে, ডেইলি স্টার হুবহু ওই নিউজই করে, ওইটা পাঠানো হয়েছে দূতাবাসে। দূতাবাস দেখছে 25 তারিখে তারেক রহমান দেশে ঢুকলো, আর 26 তারিখে আবার ফের শুরু হয়ে গেল। এই যে আপনাদেরকে যত তেলবাজি রাজি করছে না প্রথম আলো, ডেইলি স্টার,
আপনারা এদের চেহারা খুব ভালো করে জানেন, কিন্তু ভুলে গিয়েছেন। কারণ কি, ওই সেই লুটেরা, চাঁদাবাজ, ধান্দাবাজ, টেন্ডারবাজ সব এক হয়েছে, আবার ফের লুটে পুটে খাওয়ার এক নতুন বন্দোবস্ত শুরু হয়েছে। এটার বিরুদ্ধে কথা বলবেন, আপনি কোনো জায়গায় পাত্তা পাবেন না। আপনাকে সব জায়গা থেকে বন্ধ করে দেওয়া হবে, সব জায়গা থেকে আপনার গলা চেপে ধরা হবে। আপনি যেন মানুষের জন্য, এই দেশের কোনো রাজনীতিবিদ, কোনো কেউ যারা ক্ষমতায় ছিল, কেউ কোনো দিন আপনাদের জন্য, এই দেশের মানুষের জন্য কিচ্ছু করে নাই। এই যে আমাদের দেশে বন্যা হয় না, এই বন্যাটাও রাজনীতিবিদদের জন্য আশীর্বাদ। বন্যায় আপনার সব কিছু হারায় যায়, কিন্তু আপনার এলাকার চেয়ারম্যানের ঘরে আগের চাইতে আরও বেশি সম্পদের পাহাড় হয়। আপনার এলাকার যে ইউএনও আছে, আপনার এলাকার যে ডিসি আছে, সবার ঘরে ঘরে টাকা। সব চাইতে বেশি লাভবান হয় দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় আছে না, এদের পুরো পরিবার দোয়া করতে থাকে পুরো সারা বছর, কখন বন্যা আসবে, বর্ষা আসবে, জলোচ্ছ্বাস হবে, ঘূর্ণিঝড় হবে। এদের ঈদ লেগে যায়। আপনার চিকিৎসার জন্য আপনাকে সরকারি হাসপাতালের ওই বেডের নিচে যে জায়গা আছে, ওইখানে স্বেচ্ছেতে জায়গায় প্রস্রাব পায়খানার মধ্যে আপনারে ফেলে রাখা হয়েছে। আপনার ট্রিটমেন্ট হইল না হইলে এটা নিয়ে কেউ চিন্তা করে নাই, কারণ তাদের পাতলা পায়খানা হইলেও সোজা সিঙ্গাপুরে যাওয়ার ব্যবস্থা করা আছে। এটাই আমার সেই দেশ। সেখান থেকে মনে হয়েছিল যে আমরা বোধহয় বের হয়ে একটা সুন্দর একটা জায়গায় যাব। কেউই চেষ্টা করে নাই। এই যে 2 দিন পর পর ভূমিকম্প হয় না, আল্লাহ না করুক, এটা আপনাদের জন্য একটা বিশাল সংকেত। এই সংকেত দিয়ে বোঝানো হচ্ছে যে 2024 মানুষকে আপনাদের চোখের সামনে মারা হয়েছে। সেই রক্তের সাথে আপনারা বেইমানি করেছেন নিজেদের চেয়ারগুলো পেয়ে। তারপর খুব সুখে আছেন মনে করেন, এত সুখ মনে করার কিছু নাই। ওই যে আগারগাঁয়ে, ওই যে গাজীপুরে বৃদ্ধাশ্রমগুলো আছে না, যায় দেখেন, কোনো রিক্সাওয়ালার মা ওই জায়গায় নাই। আপনাদের মতো চেয়ারে বসে থাকা মানুষকে তার শরীরের ক্যান্সারের এই যে একটা কেমোথেরাপি দিতে গেলে, এই সরকারি হাসপাতালে মহাখালীতে যায় দেখেন, নিজের চোখে দেখেছি। হাসপাতাল নিয়ে অনেক নিউজ আছে আমার, যে দেখেন কিভাবে বসিয়ে রাখা হয়েছে তাদেরকে। টাকা দিতে হয়, না দিলে কেমন সিরিয়াল পাওয়া যায় না। ঢাকা মেডিকেলে একটা ছোট্ট একটা বেডের জন্য কত কান্নাকাটি, এর তদবির, ওর তদবির, নানা তদবির ছাড়া কেউ এখানে যা থাকতে পারবেন না। ট্রিটমেন্ট নাই। এই যে মানুষগুলির ওইখানে এই কষ্ট দেন না, কষ্ট দেওয়া নিজে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নেন, এই জন্য আপনাদের বাবা মাদেরকে যা এই বৃদ্ধাশ্রমে থাকতে হয়। যান, আমি ইন্টারভিউ নিতে গিয়েছি, আমি প্রতি বছর মা দিবস, বাবা দিবস এগুলোতে দেখতে যাইতাম। কোথায় গুলশানে বাড়ি, কোথায় অমুক বিশ্ববিদ্যালয়ের বিশাল বড় এক প্রফেসর, অমুক সেনাবাহিনীর ব্রিগেডিয়ার একজন, পুলিশের অমুক ডিআইজি, এদের মারা, এদের বাপারা ওইখানে থাকে। এটাই মানুষের অভিশাপ। আমরা এই দুনিয়ায় কেউই একদম 100% ফেরেশতা হয়ে আসি নাই। আমাদের সবার ছোট বড় পাপ সাপ আছে, কিন্তু মিনিমাম এই মানুষগুলো করার জন্য ভাই এত টাকার তো দরকার নাই। টাকা খাইতে পারতেন তো, আপনার তো টাকা খাওয়ার সেই ব্যবস্থা আছে, আপনি খাইতে পারতেন, সমস্যা কি? এইভাবে লুটপাট করতে হবে? কি দেখেন নাই শেখ হাসিনার যে পতন, এই পতন দেখেন নাই? এই পতনের পরে আপনি কোন আশায় আবার ফের নতুন করে এগুলো শুরু করেছেন? আপনারা কি মনে করেন এগুলোর বিচার হবে না? এগুলো এমনি পার পেয়ে যাবেন? কিছু কিছু ডিসি, পুলিশ, এসপি, এদের ভাবসাব দেখলে মনে হয় যেন 5 আগস্ট এরা নিজের চোখে দেখে নাই। আজকে এই যে জোর জুলুম করে বিভিন্ন জায়গায়, আমি কোনো দলের ব্যাপারে বলছি না, এক দলের ঋণ খেলাপি তার প্রমাণ আছে, তারে মনোনয়ন বৈধ। একজনের ছোট্ট একটা নামের বানান ভুল, বাদ, ওইটা ওনাদের যেমনে মনে চায় তেমনে করছেন। 5 আগস্ট দেখেন নাই? ওই যে সিরাজগঞ্জের ওইখানে এক থানার ভিতরে কয়টা পড়েছিল দেখেন নাই? এগুলো তো আপনাদের চোখের সামনেই ঘটেছে। সো আপনারা যদি মনে করেন যে সামনে যারা ক্ষমতায় আসবেন তারা আরেক শেখ হাসিনা হয়ে যাবেন,
বাংলাদেশের মানুষ এটা খুব সহজভাবে মেনে নেবে না, এবং মানুষ এখন মানবেও না। এত ক্ষমতাশালী না, মানে হাসিনার পিছনে সারা পৃথিবী ছিল, এটা সত্যি কথা। এই যে মানুষ এই যে আলেমদেরকে মারতো না, মেরে 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 তারপরে এই দেশটাকে বানানো হয়েছে একটা জঙ্গি রাষ্ট্র। এই জঙ্গি রাষ্ট্রকে বাঁচাইতে হলে কি করতে হবে? শেখ হাসিনাকেই রাখতে হবে। যদি না রাখো তাহলে তোমরা কিন্তু ওই দেশ কিন্তু জঙ্গি ধরে নিয়ে যাবে, এরকম এক চিত্র তুলে ধরা হয়েছিল। পাশের শক্তিশালী দেশ ভারত সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে তাদেরকে। আপনারা কোন দল, বিএনপি বা জামাত যে আসেন, আপনাদেরকে দিবে? করেন নাই, ঠিক করেন নাই। নিজেরা ঠিক হবেন এরকম কোনো আলামত নিজের চোখে দেখছি না। সব জায়গাতে একই অবস্থা, যা মনে চায়, যার যেভাবে মনে চায়। এই কয়দিনে কিছু জিনিস দেখলাম, শিক্ষা হইল যে যাদের ক্ষমতা আছে, ধরেন পুলিশের একজন অমুক বিশাল বড় এক অফিসার, ওনারা নিয়ে কিছু করতে যাবেন, আপনারা ফোন দিবে সেনাবাহিনীর আরেক অফিসার, সেনাবাহিনীর ওনারা নিয়ে করতে যাবেন দিবে বিশাল বড় এক ব্যবসায়ী। সব একই চক্র। শুনবেন না ওই সেনাবাহিনীরটা, শুনবেন না পুলিশের বিরুদ্ধে বলতে গিয়ে পুলিশেরটা ব্যবসায়ীর বিরুদ্ধে শুনবেন না, ওই ব্যবসায়ী খাবে আপনার কাছে, পুলিশেরটা শুনবেন না, তাহলে সেনাবাহিনী। মানে আপনাকে এই চক্রের ভিতরেই থাকতে হবে। এই চক্র থেকে বের হবেন, আপনার জীবন শেষ। আপনি জীবনে কোনো দিন শান্তিতে থাকতে পারবেন না। বহুত কিছু ভাই, এই যে দেখেন না, এই যে জুলাই যোদ্ধা, এই যে সুরভি নামে এক মেয়েকে আপনার করা হলো, মেহেদি নামে একজনকে আপনার গ্রেপ্তার করা হলো। গতকালকে আমি বাংলা ভিশনের নিউজে দেখলাম, সেই নিউজের মধ্যে লেখা যে ওই এক জুলাই যোদ্ধা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে। আর নিখোঁজ জুলাই যোদ্ধাকে পাওয়া গেল মাদক নিরাময় কেন্দ্রে। তো আমার কিউরিওসিটি জাগলো যে আসলে ঘটনাটা কি হয়েছে এখানে। আপনারা এবার খোঁজ নিয়েন, যারা এনসিপির ভাইরে আছেন, কারোর পক্ষেও নাই ভাই আর বিপক্ষেও নাই ভাই, বলে টোলা আর কারোরে খেপাইতেও চাই না। কারণ আমি একদম আমার ভিডিওর ধরনই চেঞ্জ করে ফেলেছি। কারোর নাম ধরে কোনো কিছু বলবো না, আর কারোরে না। এই দেশের এই বিশাল চক্রের কাছে ভাই পরাজিত হয়ে গিয়েছে। এদেরকে আপনি যদি নাকি সমীহ করে না চলেন, এদের বিরুদ্ধে সরাসরি কথা বলবেন, আপনার কোনো অভিযোগ আছে এদের বিরুদ্ধে, সেটা আপনি প্রচার করবেন, প্রকাশ করবেন, সংবাদ করবেন, যাই করেন, এটার জন্য আপনাকে পে করতে হবে। এই ঝুঁকি কয়জন নিবে বলেন? কেন নিবে? কোনো কারণ আছে নাকি এত ঝুঁকি নেওয়ার? যদি ঝুঁকি নেওয়া কাজ হইতো, এই দেশে মানুষ জীবন দিতে পারে, জীবন দিয়ে দেখিয়েছে। কিন্তু সেই উপর তলার সেই লোকজনের কাছে আবার এই দেশের মানুষ জিম্মি হয়ে গিয়েছে। বলেন, এই 15টা বছর এই দেশের সমস্যাটা কি ছিল? এই দেশটা স্বাধীন হইল কেন? এই দেশে কি সমস্যা হচ্ছিল এটা জানেন কি না? আমি এই মূল আজকে এই যে বিপ্লবটা ব্যর্থ হইল, এটার মূল আমি দায় দিব হচ্ছে এই যে এনসিপির যে কজন আছে তাদেরকে। এনসিপির আজকে একজন নেতা, সে আজকে বলেছে আমার বিরুদ্ধে সে ব্যবস্থা নেওয়া চায়। তো উনি আমার বিরুদ্ধে এই ভালো হয়ে গেছে, তো এই জন্য বাজেভাবে বললাম না। উনি আমার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে চায় এটা উনি ভালো করে বলতে পারবেন। তবে ওনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা সামনে হয়, এটার জন্য আমার মনে হয় আমার উপরে ভরসা করা লাগবে না, মানে আমার কিছু করা লাগবে না। এমনি আপনারা দেখবেন অনেক ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে। মাত্র তো মানে ওই কি বলে হলফনামা আর হচ্ছে আয়কর রিটার্নের মধ্যে জালিয়াতি, টাকা পয়সা তো আরও আছে, ওগুলির ব্যাপার আসবে না সামনে? পাগলের মতো ঘুরতে থাকবেন, এই চরকার মতো ঘুরবেন পাগল হয়ে। তারা এখন আমারে এটার ব্যবস্থা চেয়েছে। ব্যাপারটা আমারের বিরুদ্ধে ব্যবস্থা না চায়া, মনে করেন আমি সরকারের সমালোচনা করেছি, বা ধরেন প্রথম আলো ডেইলি স্টারের ঘটনায় উস্কানি দেওয়ার কারণে নাকি আমার বাংলা এডিশন বন্ধ করা হয়েছে, ফেসবুক ডাউন করা হয়েছে, ইউটিউব ডাউন করা হয়েছে। বুঝলাম আপনি ডাউন করলেন, যদি এটা সত্যি হয়। তো শেখ হাসিনার এই যে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, সব কটা পেজ, ওদের নেতা যারা আছে, এই যে আরাফাত সহ ওবায়দুল কাদের, সবার পেজ বাংলাদেশ থেকে দেখা যায়। সার্চ দেন, দেখা যায় কি না? সেখানে কি বলে? পুরো বাংলাদেশকে তারা করে দিতে বলে না,
টার্গেট করে করে কাদের নাম বলে না, কি করতে হবে এগুলি বলে না। আমি এমনি ফেসবুক ইউটিউবে বহুত ইয়েতে আছে যে কারণে কথাবার্তা একটু সেন্সর করে বলছি আর কি। কী বলে না শেখ হাসিনা, শোনেন না আপনারা কি করতে বলে, ধরে ধরে কি করতে বলে শোনেন তো। তো তাদের পেজ আর ইউটিউব চ্যানেল কেন বন্ধ হয় না? সমস্যাটা হচ্ছে আপনি ওইসব নিয়ে যা মন চায় বলেন, রাষ্ট্র নিয়ে যা মনে চায় বলেন, আপনি ব্যক্তি যে দুর্নীতি করছে তারে নিয়ে আপনি কিছু বলতে পারবেন না। এখন হাসিনার কথা তো কেউ শুনবে না, হাসিনার কথার বাংলাদেশে কোনো ইয়েও হয় না, কার্যকারিতাও নাই, ওইটারে নিয়ে কোনো পাত্তাও দেয় না, ওইটারে নিয়ে কিছু না করলেও সমস্যা নেই। কারণ আমরা যেটা বলি এটার তো মানে আবার মানুষের কাছে তো মূল্যায়ন আছে, মানুষ তো সেটা শোনে, মানুষ সেটার উপরে পদক্ষেপ চায়। এখন আমরা বললে সমস্যা, যে কারণে আমাদের কথা শোনা যাবে না। তো যেই এনসিপির যেই নেতারা আজকে আমাদের ব্যাপারে কথা বলছেন, আপনাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে ভাই, আপনাদের প্রতি আমি যে পরিমাণে ধৈর্য দেখিয়েছি এত ধৈর্য কারোরে দেখায়নি। কারণ কি, আপনারা এই 5ই আগস্টের মহানায়ক, এখন মহা খলনায়ক, এই মহানায়কদেরকে আমরা তাদের চুরি চোরটামি যা যা আছে সব কিছু আমরা সেন্সর করেছি, যে যাক এরা অন্তত ইয়ে যায়। প্রথম দিকে আপনাদের মনে আছে না, দেশের সর্বোচ্চ আদালতের বিচারক 2 ঘন্টার নোটিশে বলল সব রাজুতে আয়, রাজুতে গেল, 2 ঘন্টার নোটিশে সব বিচারকদের করে দেওয়া হলো। আমি ওইটার বিরোধিতা না, ওইটাই করা উচিত ছিল। আওয়ামী লীগ যেটা বলে ওদের ক্ষমতা থেকে গেলে পরের দিন কি করতে হইতো, ওইটা করা উচিত ছিল, এটা করেন নাই বলে আজকে এই সমস্যা। আপনি একটা ঘরের ভেতরে ঢুকেছেন সাপ মারার জন্য, সেই সাপ আপনি ঘরের ভেতর দেখছেন, রেখে দিয়েছেন, তার নামের ওইভাবে যে তার গর্তের ভেতর, ও তো গর্ত থেকে রাতে বের হয়ে আপনাকে কামড় দিবে, এই হুঁশটুকু আপনাদের হওয়া উচিত ছিল, আপনারা করেন নাই। 5 তারিখের পরপর কিছু কিছু নেতা আপনার বিশাল আকারে আওয়ামী বিরোধী মুজিবের ছবি টবি করে হঠাৎ করে চুপ, মানে 1 মাসের মধ্যে সব চুপ। কেন চুপ হয়ে গেল? কারণ ওই যে ওদের মাথায় ঢুকানো হয়েছে যে বাবা এই যে সবাই দেখো কিভাবে চলছে, কিছু টাকা পয়সা লাগবে, টাকা পয়সা কামাও, এইসব বন্ধ করো। টাকা পয়সা কামানোর ভেতর ঢুকাই দিয়ে তারা বলেছে যে আর এইরকম করবি তাহলে কিন্তু ওই যে টাকা, ওই যে এখানে গিয়েছিলি, এখান থেকে টাকা আনছিস 2 কোটি, ওইখান থেকে 50 লাখ, এগুলো সব ভিডিও কিন্তু আছে। একদম চুপ করায় দিল, চুপ করায় দিয়ে তারপরে তাদেরকে দিয়ে শুরু করালো, সুশীল বানায় ফেললো হাসনাতকে। একমাত্র এদের ভেতরে হাসনাত এখন পর্যন্ত, মানে আমি যতটুকু চারিদিক ঘেটে টেটে প্রমাণ যতটুকু আমার মাথায় এসছে, হাসনাত ঠিক আছে। হাসনাতকে ওয়াকার ডেকে নিয়ে গেল, রিফাইন আওয়ামী লীগ নিয়ে আসতে হবে। হাসনাত রাজি হয় নাই, বের হয়ে সে ফেসবুকে পোস্ট করলো। তারপরে আরেক মাল আবার তার 1 ঘন্টা পরে পোস্ট করলো, হাসনাত যেটা বলেছে সেটা মিথ্যা কথা। হাসনাত কি দুদু খায়? হাসনাত মিথ্যা বলেছে ওয়াকারের ব্যাপারে, আর তুমি সত্যি বললা। এ হচ্ছে ভাতাপ্রাপ্ত। এই ভাতাপ্রাপ্ত এই জুলাই যোদ্ধা, এটা কিন্তু আওয়ামী লীগের মাল, কিন্তু এটার ব্যাপারে সাবধানে থাকতে হবে। জানি আমার টুপি পরে তারপরে এই করে আপনার গণসংযোগ করে, ওরে টুপি পরা কে শিখাইছে আমি জানি না। এটা তো মানে চোর বাটপার, এতদিন ধরে আমরা বিএনপি আওয়ামী লীগ এই চোরেদেরকে আমরা দেখে আসছি যে এই নির্বাচন আসলে টুপি পরে, তো টুপি পরে সে এখন করে। আপনাদের উচিত ছিল একদম অল আউট আওয়ামী লীগ এই অভিযানটা চালু রাখা। আপনি সুশীল সেজে টুপি মাথায় দিয়ে প্রথম আলোর অফিসে যায়, এখন বলেন মব সন্ত্রাস, কি ভয়ঙ্কর জিনিস চিন্তা করেন। মব, আরে বাবা রে বাবা, প্রথম আলো ডেইলি স্টারের ঘটনা নাকি মব। তাই যদি মব হয় তাহলে এই যে হাসিনার যে গণভবনটা, এটা তো বাংলাদেশের রাষ্ট্রের সম্পদ, সংসদ ভবনটা আপনাকে কি করেছিল? ওইটা কি পিনাকি ইলিয়াস বলেছিল নাকি যে ভাঙতে? কারা ভাঙলো? গতকালকে রাত্রে এই যে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে মারা হলো, পিনাকি ইলিয়াসের লোক ছিল। হাদিকে মারল, পিনাকি ইলিয়াসের লোক ছিল। পিনাকির আর ইলিয়াসের ডাকে যদি নাকি মানুষ কোথাও যেয়ে থাকে, যা যা করেছে এটা বাংলাদেশে করা উচিত। এটা যদি করা হয় এই দেশ শান্ত থাকবে। আপনি ছায়ানট বলেন, উদীচী বলেন, প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, এরা বাংলাদেশের কোনো কিছু না। এরা ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিষ্ঠান, বাংলাদেশের বিরুদ্ধে সবসময় কাজ করে।
কই আমরা তো বলি নাই যে যমুনা ভাঙেন, বসুন্ধরা ভাঙেন, মেঘনা ভাঙেন, আমরা তো বলি নাই। বলেছি নাকি? কেন বলিনি? কারণ ওইটা সমস্যা না। ওই সমস্যা আপনি বাংলাদেশের সব ব্যবসায়ীর একই সমস্যা, কিন্তু এগুলোর সমস্যা বাংলাদেশে আর টিভি, পত্রিকা, চ্যানেল আর কিছু নাই। এদের বিরুদ্ধে কেন বলে? কারণ আছে তো। এই জিনিস আপনারাও জানেন, আমরাও জানি, বাংলাদেশের মানুষ সবাই জানে। আপনারা এখন আমাদেরকে নতুন করে জানাইতে যাচ্ছেন। এটা বাংলাদেশের গণমাধ্যমকে কিছু বলা যাবে না। গণমাধ্যম আপনারা ভেঙেছেন, ৭১ টেলিভিশন, আপনারা সময় টিভি ভাঙচুর করেছেন, আপনারা গাজী টিভি ভাঙচুর করেছেন, আপনারা করেছেন। তখন কোথায় ছিল? সময় পার হয়ে গিয়েছে। সেই সময় পার করে আপনারা এখন সুশীল সেজে এগুলোকে মব বানিয়েছেন সেদিন থেকে সেটা মারা শেষ। এই দেশের পরিবর্তনের যেই স্বপ্ন এই দেশের মানুষ দেখেছিল, ওই স্বপ্ন ওই দিনই শেষ হয়ে গিয়েছে, যেদিন আপনারা রেকগনাইজ করেছেন যে এটা হচ্ছে মপতন্ত্র। কিসের মপতন্ত্র? এটা বিপ্লব। এই বিপ্লবকে আপনারা অস্বীকার করেছেন, অতএব আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আমি বলে দিলাম। এই জুলাইকে যারা নির্বাচনে বিএনপির অবস্থা কি হবে, তাদের অবস্থান কি হবে, তাদের দলীয় যে পলিসি সেটা কেমন হবে, সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা দরকার। আমরা গেল 5 তারিখ থেকে 5 আগস্টের পর থেকে যদি নাকি বিএনপির সভা, সমাবেশ, বক্তব্য, স্লোগান এগুলো শুনি, তাহলে মনে হবে যেন একটা আওয়ামী লীগের স্লোগান শুনছি, একজন আওয়ামী লীগের মানুষের বক্তব্য শুনছি। মাওলানা ভাসানী বলেছিলেন যে দাদারা যখন তোমাদের প্রশংসা করবে তখন তুমি বুঝবা যে তোমার দেশের বিরুদ্ধে গিয়েছ। আপনাদেরকে আওয়ামী লীগ এই হেরে যাওয়ার পরে আওয়ামী লীগ যে পরিমাণে অনুশোচনা, যে মানে করুণা দেখাচ্ছে আপনাদের প্রতি, এটাতে বোঝা যাচ্ছে যে আপনারা এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমরা এই ডাকসু নির্বাচনে সরাসরি কোনো দলের পক্ষে যেতে চাইনি। ডাকসু নির্বাচনের আগে আপনাদের যে ক্যাম্পেইন, এই গেল 1 মাস ব্যাপী, এই ক্যাম্পেইনে আপনারা একটা জিনিস পরিষ্কার করেছেন যে এই দেশকে আপনারা আবার সেই আওয়ামী লীগের মতো বিভাজনের রাজনীতির দিকে ঠেলে দিতে চান। আমার তো ভাই বিএনপি নাই, জামাত নাই, আমি তো কোনো দল করি না। আমার দল একটা, আমি আগেই বলেছি, আমি অ্যান্টি ইন্ডিয়ান। আপনি সেই ইন্ডিয়ানকে যখন, ইন্ডিয়ান ন্যারেটিভকে যখন আপনি প্রতিষ্ঠিত করতে যাবেন, আপনি যেই হন, আমার বাপ হইলেও আমার যায়ও না আসেও না, আমি তার বিরুদ্ধে অবস্থান নেবই। যা মন চায় করতে পারেন, মায়েরা ফেলতে পারেন, যা মনে চায় করেন, কোনো সমস্যা নেই। এই যে নির্বাচনে দেখেছেন না, সাদিকের পক্ষে অবস্থান নিয়েছে শেষ পর্যন্ত। বলি, নির্বাচনটা শেষ হওয়ার পরে আজকে 4-5 দিন হলো, সাদিক কায়েম এখন পর্যন্ত 1 মিনিট সময় পায়নি আমার একটা কল দিতে। এখন আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো শিবিরের, জামাতের অনেকে তাকে হয়তো বলতে পারেন যে তুমি ইলিয়াসকে একটা কল দিতে পারতা। আমার সাদিক কায়েম যেই জায়গায় আছে, যেইটা করছে, আমি এটা পছন্দ করি। সাদিক কায়েমের জন্য আরও দোয়া থাকলো, সাদিক কায়েম আরও অনেক উপরে উঠা যাক। সাদিক কায়েম যেই কাজ করছে, আমি তার ওই কাজে কোনো না কোনোভাবে সহায়তাই করব। কিন্তু এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো, তার সাথে আমার জীবনে কোনোদিন কথা হবে না। তার দরজা আমার কাছে, আমি বিশাল প্রভাবশালী, ক্ষমতাশালী কিছু না, কিন্তু তার দরজা আমার জন্য সারা জীবনের জন্য বন্ধ। আমি জামাতের কাছ থেকে টাকা পয়সা নিয়ে, শিবিরের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে পক্ষে কথা বলিনি। এটা আমার শরীরের, মানে এটা আমার রক্তের মধ্যে। আমি বললাম না যে আমার রক্তের গ্রুপ হচ্ছে ইন্ডিয়া নেগেটিভ। আমার শরীরে আগুন জ্বলতে থাকে এই যে মুক্তিযুদ্ধের পালছাল নিয়ে যখন কিনা কথাবার্তা বলে। এটা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, ইন্ডিয়া নিজে স্বীকার করেছে। পাকিস্তানিরা ইন্ডিয়ানদের হাতে লিখে দিয়ে গেছে, আমাদের ওখানে কারোরে থাকতে দেওয়া হয় নাই, তারা জাতীয় সঙ্গীত বানিয়ে দিয়ে গেছে। এই ধনফোন নিয়ে তারপরে আপনি বিশাল ফিরিতি ভালোবাসা ইস্যু করি আমি এই মুক্তিযুদ্ধের মধ্যে। এটা কোনো মুক্তিযুদ্ধ না, এটা ভারত পাকিস্তান যুদ্ধ, আমাদের এক দেশ থেকে আরেক দেশের হাতে লিখে দিয়ে গিয়েছে। এই 25-24 যে 5ই আগস্ট, এটা হচ্ছে আমাদের বিজয় দিবস। আবার যদি সেই পিছনে যাইতে চান, তাহলে বারবার আপনাদের বিরুদ্ধে অবস্থান নেব। এইখান থেকে বের হয়ে আসতে হবে। আপনারা নির্বাচনগুলো থেকে মনে করেছিলাম শেখার চেষ্টা করছেন। নির্বাচনের পরের আপনাদের
বড় বড় নেতাদের কিছু বক্তব্য শুনলাম, শুনে যেটা মনে হলো যে আপনারা সামনের নির্বাচনে, আসন্ন নির্বাচনেও আমাদেরকে ঠেলে দিচ্ছেন জামাতের দিকে। যদি এটা হইতে থাকে, সুস্পষ্টভাবে বলে দিচ্ছি, আমরা ঠিক আবার সেখানেই চলে যাব। নির্বাচনে হারলেন, বললেন কারচুপি করা হয়েছে। ভাই, আওয়ামী লীগের মতো ডাকাতি করা সম্ভব এখানে। জোর করে যারে মন চায় তারে ডিক্লেয়ার করে দিবেন, ওই পরে মেকানিজম করবেন, সেটা হইতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভোট কারচুপি করা সম্ভব না। ডাকাতি করে নিয়ে নিতে পারেন, রেজাল্ট নিয়ে নিতে পারেন, ভোট মানুষ দিবে, যারটা সেই দিবে, এটা ঠেকানো সম্ভব না। ইভেন আওয়ামী লীগের সময় এটা সম্ভব হয়নি, সবাই ভোট দিয়েছে, পরে যায় তাদের মতো করে একটা রেজাল্ট তারা বলে দিয়েছে। এখন কারচুপি করে তারপর আর কথা বলে আপনারা সরে গেলেন। যদি কারচুপি হইতো তাইলে ছাত্র শিবিরের চাইতে ছাত্র দলের বেশি শক্তি, পুলিশের শক্তি, এগুলি বেশি না? ওই ব্রাহ্মণবাড়িয়া থানার ওসি তিনি পোস্ট করেছেন ছাত্র দলের পক্ষে ফেসবুকে, একটা ফেসবুক পোস্টে দেখলাম। আপনাদের লোকজন তো বেশি, জামাতের লোকজন তো কম, আপনাদের সাথে পারতো না। আরেকটা হচ্ছে আওয়ামী লীগের লোকজন নাকি, চান্দা আব্বাস ভাই বলেছেন, চান্দা আব্বাস বলে যে আওয়ামী লীগের, ছাত্রলীগের সবাই নাকি শিবিরকে ভোট দিয়েছে। চান্দা আব্বাস ভাই, ছাত্রলীগের লোকজন যদি শিবিরে ভোট দিত তাহলে জগন্নাথ হলের মধ্যে 1200-র উপরে ভোট আবিদ আর মাত্র 10টা ভোট সাদিক পেত না। এটা প্রমাণ করে যে এই দাদারা এখনো পর্যন্ত সেই আওয়ামী লীগের দিকেই তাকিয়ে আছে, এবং আওয়ামী লীগ আপনাদেরকে পছন্দ করেছে বলেই তাদের ছাত্র সংগঠন আপনাদেরকে ভোট দিয়েছে। দাদারা এবং ছাত্রলীগের সবার ভোট আপনারা পেয়েছেন। এই যা ভোট আপনারা পেয়েছেন, এটা মাত্র ছাত্রদলের সক্রিয় কিছু লোকজন আছে, আর দাদারা আর আওয়ামী লীগ, এই ভোটগুলি আপনাদের ভিপি আর জিএস প্রার্থীরা পেয়েছেন। কেন এরকম হইল? সেটার জন্য আপনারা এই দুইটা কারণ খুঁজে পেয়েছেন। আসল কারণ সেটা না। 5 তারিখের আগে ছাত্রলীগ এই বিশ্ববিদ্যালয়গুলোতে এমন কিছু নাই যেটা করে নাই, সেই একই কাজ আপনারাও করেন নাই। আপনাদের ছাত্র সংগঠন সেই একই কাজ করেছে যেটা ছাত্রলীগ করত। এই জন্য তো এতগুলো মানুষ মারা যায় নাই। এই দেশের ছাত্র সমাজ, সাধারণ মানুষ আগের রাজনীতি সহ্য করবে না। ছাত্র শিবির কি করেছে? তারা যখন দেখেছে যে তাদের এখানে থাকা সম্ভব না, তারা গুপ্ত রাজনীতির কৌশল বেছে নিয়েছে। তারা সেই হলে থেকেছে, ছাত্রলীগের পাশে থেকে থেকে তারা সেখানকার রাস্তাঘাট, অলি গলি, রাজনীতির ধরন, ছাত্রদের মনোভাব সবকিছু তারা বুঝেছে। বুঝে তারপরে 5 তারিখের পর তারা ছাত্রদের জন্য বাস, ছাত্রদের জন্য পানির ট্যাপ, ছাত্রদের আবাসনের সুযোগ সুবিধা, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা কার কি আছে, এই সমস্যা সমাধানের চেষ্টা করেছে। বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে তাদের লোকজনকে বসানোর চেষ্টা করেছে। আপনাদের ছাত্র সংগঠন কি করেছে জানেন? টিএসসির চায়ের দোকান, শাহবাগের ফুলের দোকান, ওইদিকে নিউ মার্কেটের ফুটপাতের দোকানপাট, এগুলো থেকে চান্দা নেওয়ায় ব্যস্ত ছিল। কে কত খাবে সেটা থেকে। আপনাদের এই ছাত্রদেরকে দেখভালের জন্য আপনাদের যাকে দায়িত্ব দিয়েছেন মহামান্য তারেক রহমান সাহেব, তিনি এবং তিনার পুলিশ কর্মকর্তা স্ত্রী মিলে যে লুটপাট করেছে তারেক রহমান, আপনার সেই আগের আরেক গিয়াসউদ্দিন আল মামুন আপনার আশপাশে অনেকগুলো জড়ো হয়ে গিয়েছে। তার রেজাল্ট আপনারা এই ডাকসুতে পেয়েছেন। এখন যদি আপনারা মনে করেন যে না, আমরা তো এই ইয়ে করেছে, কি বলে, কারচুপি আর ইয়ের কারণে আপনারা হেরে গিয়েছেন, এটা যদি মনে করে তারপরে ওইভাবেই যদি সামনের নির্বাচনে যেতে চান, তাহলে ভুল করবেন। আপনাদের যে বয়ান এখন আপনারা শুরু করেছেন, আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ কেন্দ্রিক দুই দিকে বিভক্ত করে তারপরে আপনারা ক্ষমতায় চলে আসবেন, ওই ট্যাবলেট বাংলাদেশের মানুষ আর খাবে না। ভারতের বিরোধিতা করে জিতা যায় না, এটা এতদিন ধরে এই যে এক ন্যারেটিভ আপনারা বলতেন না, এই ন্যারেটিভ বাংলাদেশের আর চলবে না। এটা প্রমাণ হয়ে গিয়েছে ডাকসুতে। সরাসরি ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমরা বলেই দিয়েছি। পাকিস্তানের প্রার্থী বলেছে আমি সাদিক কায়েমকে, খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে।
পাকিস্তানি স্বীকার করলো, অনেকে এটা নিয়ে আবার ওনাদের গ্রুপে ওনাদের ভেতরে আবার খুব করে কত সাহস, কত কিছু বললো। আমাদের মা বোনেদের 2 লক্ষ মা বোনকে তোর মারে পাকিস্তানিরা লাগিয়েছে রে, তোর মারে আন টেস্ট আন, তোর কোন কোন মাকে বোনকে কার কার আওয়ামী লীগের কার কার মা বোনরে ধরে নিয়ে তারপরে করছে নিয়ে আয়। বাট তারপরে তর্কের খাতিরে করি বাঁচার জন্য। এখন আমি যদি বলি যে পাকিস্তানের মিলিটারিরা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে, ধর্ষণ এই কথা যদি বলি তাহলে তো বাংলাদেশের সব জারজ, আমি তো সেটা এটা বলবো না, আমি এটা বিশ্বাসও করি না, আমি এটা জানিও না। তারপরেও কি বলি, জিতার জন্য বলি, আমার বাবা, আমার দাদা, আমার পূর্বপুরুষ সবাই রাজাকার ছিল। আমার বাবা দাদা চাচারা মিলে তোদের মা বোনদেরকে পাকিস্তানের ক্যাম্পে দিয়ে এসেছে, তোদের মা বোনদেরকে জিনিস প্রোটেকশন ছাড়া তারপর লাগিয়েছে, তোরা পয়দা হওয়া। এটা তো লস আছে, বলেন লস আছে? আমার বাপ রাজাকার থাকলে আমার ঘরে তো পাকিস্তানি আসে নাই। আমার বাপ তো আমার মারে নিয়ে দিয়ে আসবে না, তোর মারে নিয়ে দিয়ে আসে, তোদের মাদেরকে নিয়ে দিয়ে এসছে। লাভজনক যেটা সেটা তো বলবে, লাভ কে না বুঝে। আমি লাভজনক জায়গায় আছি, এই কারণে মাঝে মধ্যে বলি খুব খারাপ লাগে না, বাবা পাকিস্তানি। আরে বেটা পাকিস্তানি, তুই যে মানুষের যে পাকিস্তানি রাজাকার বলিস, পাকিস্তানে যায় নাই কোনোদিন। পাকিস্তানের রাজাকার যাদের বলিস তারা যায় নাই, তোদের হিন্দুস্তানের রাজাকাররা সব এখন তাকে হিন্দুস্তানে আছে, সব ওইখানে গিয়ে আছে। সমস্যা হইলেই দৌড় দিয়া তোরা ওইখানে যাস সারা জীবন। তোরা হচ্ছে দাদাদের পয়দা। এই দাদারা তোদেরকে বর্ডারের ওই পারে গিয়েছিলি, তারপর ওইখানে যাওয়ার পরে তোদেরকে প্রোডাকশন দিয়ে দিয়েছে, এখনো তোরা সেই রক্তের টান ভুলতে পারিস না। তো এই দাদাদের যেই রক্তের টানে যারা এই দেশে রাজনীতি করে তাদের সংখ্যা কিন্তু কম, খুব কম সংখ্যক লোকজন এই আপনাদেরকে ভোট দিতে পারবে, যাদের ভোট আপনারা নিতে চাচ্ছেন। এর বাইরে কিন্তু আর কারো ভোট পাবেন না। অতএব ওই ন্যারেটিভ থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। বিএনপি যদি মনে করে যে শুধুমাত্র আমরা আওয়ামী লীগের মতো এই পলিসি খাটায় তারপরে নির্বাচনে গিয়ে পাশ করে আসব, তাহলে বিএনপিকে মাথায় রাখতে হবে তাদের অবস্থা, তাদের ভবিষ্যৎ এই আওয়ামী লীগের যা হয়েছে সেই রকমই হবে। সিদ্ধান্ত আপনাদের, সিম্পল, খুবই সিম্পল ইকুয়েশন। যেটা আপনারা মেনে নিতে চান আপনাদের সিদ্ধান্ত, আপনারা যেদিকে যাবেন এবার যান। আমরা বাংলাদেশের মানুষ, আমরা যারা কিনা এই মুক্তিযুদ্ধের এইসব এই বয়ান টয়ান এগুলোর ব্যাপারে যাদের অ্যালার্জি আছে আমাদের, আমরা আপনাদের এই মুক্তিযুদ্ধ নিয়ে খুব কাজ করতে চাই। আমরা এখনও চাই মুক্তিযুদ্ধে কতজন মানুষ মারা গিয়েছে খুঁজে বার করেন, মুক্তিযুদ্ধে কতজন নারী ধর্ষিত হয়েছে, আদৌ হয়েছে কিনা সেটা খুঁজে বের করেন, কতজন রাজাকার ছিল, কারা মুক্তিযোদ্ধা ছিল, আদৌ কোনো মুক্তিযোদ্ধা ছিল কিনা এটা আমরা দেখতে চাই। ভারত আসলো, আসিয়া তারপরে আপনাদেরকে 13 দিনে যুদ্ধ করে দেশ দখল করে নিয়ে তারপরে আপনাদেরকে বললো এই নাও তোমরা স্বাধীন হয়েছ, আর তোমরা স্বাধীন হয়ে গেল। কিসের বালের স্বাধীনতা? এটার নাম স্বাধীনতা? একজন রাজনীতিবিদকে উঠায় নিয়ে চলে যায়, ট্রাইব্যুনালে সাক্ষী দিতে এসে সাক্ষীরে উঠায় নিয়ে চলে যায় ইন্ডিয়াতে, গুম করা হয়, খুন করা হয়, ভারতীয় বাহিনী সরাসরি এসে এই দেশে কিলিং করে দেওয়া যায়। এটার নাম বালের স্বাধীনতা রে। এরকম স্বাধীনতায় হিসু করি। তোদের কাছে এটা স্বাধীনতা মনে হইতে পারে, কারণ তোরা তো তোদের তো পয়দা করে দিছে, তোদের মাদেরকে লাগায় তারপরে তোদের পয়দা করে দিছে, এই জন্য তোরা মনে করিস তোদের জন্য ওইটাই তোদের দেশ। আমার দেশ তো ওইটা না, আমি পাকিস্তানিও না, হিন্দুস্তানিও না, আমি বাংলাদেশ চাই। যেই কারণে বাংলাদেশের পক্ষে কথা বললে কোনো দেশের, আমার যদি এখন কোনো সমস্যা হয়, জাপানের সাথে আমেরিকার সমস্যা ছিল না, জাপানের সাথে এখন সবচাইতে মিত্র দেশ হয়েছে জাপান। আর পাকিস্তানের সাথে আমার সমস্যা ছিল, পাকিস্তানের সাথে আমরা আলাদা হয়ে গিয়েছি। পাকিস্তানের কাছ থেকে আমার এখন সুবিধা পেলে আমি নিব, পাকিস্তান আমার কাছ থেকে সুবিধা পাইলে নিবে। পাকিস্তান আর বাংলাদেশ 2 দেশের মানুষ মিলেও যদি কান্নাকাটি করে তাও কোনোদিন এই 2 দেশ এক হবে না। এরা কথায় কথায় পাকিস্তানি, এসব গাঁজাখুরি আলাপ বন্ধ করতে হবে। আপনাদের মূল দল যেটা আছে সেই দলের ডাকসু তো গেলই, তো ছাত্রদল তো তাও সেইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপানের কাছ থেকে তো আর চান্দা টান্দা নিতে পারে না। কিন্তু জাতীয় নির্বাচনে আপনাদের মূল বয়স্ক শয়তান যেগুলো আছে সেগুলো তো ইয়েতে যাবে, ওই নির্বাচনে অংশ নিবে। তারা সারা বাংলাদেশে এমন এক চাঁদাবাজের রাজত্ব তৈরি করেছে, এগুলো আমরা বললে আপনাদের কাছে খারাপ লাগবে, আমাদেরকে মনে হবে আমরা পাকিস্তানের লোক বলে তারপরে ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন। বাট এই ডিজাস্টার আসার আগে কথাগুলি একটু মাথায় রাখেন। যারা 2 দিনের এখন বিএনপি দাবি করে চামচামো করে তারা আপনাদের বিপদের দিনে থাকবে না।
আমাদের মুখ থেকে কোনোদিন জিয়াউর রহমান, তারেক রহমান, খালেদা জিয়া, তাদেরকে না খারাপ সময় কোনোদিন খারাপ কথা বের হয়নি, তাদের মুখ থেকে বের হয়েছে। নাকে খত দিয়েছে, খত দিয়ে আওয়ামী লীগে যুক্ত হয়েছে। আবার আমরা যাইনি। আজকে যারা দৌড় দিয়ে গিয়ে চেয়ার নিয়ে বসেছে তারা দেশে যাইতো, আসতো, বিদেশে থেকেও তাদের সমস্যা হয়নি। কিন্তু আমরা কথাগুলি বলছি আপনাদের ভালোর জন্য। যদি মনে করেন নেয়ার মতো নিয়ে সেভাবে চলেন। যারা এই বুড়া শয়তানগুলো আপনাদের আছে, এগুলি যে সামনে নির্বাচনে যাবে, এলাকায় আপনাদের যে অবস্থা, যে ইমেজ, একটু খোঁজ নিয়ে দেখেন। আপনাদের যে পুলিশ টুলিশ গোয়েন্দা সংস্থা বিভিন্ন জায়গায় বসিয়েছেন, এগুলো তো সব আপনাদের নিজের লোক না, তো টাকা পয়সা নিয়ে আপনাদের লোকজনরা বসিয়ে দিয়েছে। এরা আপনাদের সত্যি তথ্যও জানাবে না, গোয়েন্দা তথ্য কি আসলে ওই খবরটাও আপনাদেরকে জানাবে না। যাই হোক, অনেক কথা বললাম। মূল কথা হচ্ছে যে বিএনপি ভাই, আমি এই নির্বাচনের পরে আমার এটা বললাম যে জামাতের আমিরের সাথেও কথা হয়েছিল ডাকসু নির্বাচনের পরে। ওইখানে বিএনপির কোনো লোকজন ছিল না। আমি ওনাকে বলেছি যে ভাই, আমার মনে হয় এই মুহূর্তে বিএনপির ক্ষমতায় আসা উচিত। আমি ডাকসুতে আপনাদের পাশে ছিলাম, কিন্তু আমি জাতীয় নির্বাচনে আমি এখনও চাই বিএনপি ক্ষমতায় আসুক। কারণ এই যে একটা যেই সময়টা যাচ্ছে, এই সময়টাতে আন্তর্জাতিক বিশ্ব যেন আমাদেরকে ইসলামী কোনো ট্যাগ দিতে না পারে, এটার জন্য আমাদেরকে আসা উচিত। বিএনপির ক্ষমতায় আসুক। বিএনপি ভুলভাল করবে 5 বছর পরে, তারপর জামাত ক্ষমতায় আসুক। এই 5 বছরে বাংলাদেশ গুছিয়ে নেবে, এটা আমার বিশ্বাস। যে কারণে তাদের একটু ধৈর্য ধরে আমি বলেছি যে আপনারা, আমি চাই যে বিএনপি কে আসবে সেটা বাংলাদেশের মানুষ ডিসাইড করবো, এটা আমার কিছু না। কিন্তু আমার যদি এখন বিএনপি যদি মনে করে যে আমাদের মতো করে চলবে, তাহলে বিএনপির পক্ষে থাকবো। আর যদি বিএনপি মনে করে সেই আওয়ামী লীগের মতো ইন্ডিয়ার কথা শুনে তারপরে ক্ষমতায় আসবে, ভাই, ইন্ডিয়ার বিরুদ্ধে যায় ক্ষমতায় আসা যায় না, এই কথা এখন আর বাংলাদেশের মানুষ খেলবে না। আপনাদেরও বিশ্বাস করা উচিত। অতএব আপনারা ফিরে আসেন। সেখানে আসলে মোটা দাগে আমরা আসলে কি বলবার চেষ্টা করছি, এবং আসলে বাংলাদেশের আগামী দিনের রাজনীতির দিক দর্শন, ভবিষ্যৎ, পথ নির্দেশনা, রোডম্যাপ, পথনকশা, যেটাই আমরা বলি না কেন, সেটা আসলে কি হওয়া উচিত। তো সেই বাস্তবতায় আমরা যেই পলিটিক্সটাকে বলছি আসলে বাংলাদেশপন্থী রাজনীতি, বাংলাদেশের রাজনীতি, এবং আমাদের দলের নামকরণ করবার ক্ষেত্রে কেন আমরা আমার বাংলাদেশ পার্টি রেখেছি, এই এবি পার্টির নামকরণের ওখানে একটা বড় জায়গা ছিল যে আমরা একটা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই, যেখানে সব কিছু শুধুমাত্র বাংলাদেশের স্বার্থ বিবেচনায় দেখা হবে, বাংলাদেশের স্বার্থ বিবেচনায় করা হবে, বাংলাদেশের স্বার্থ বিবেচনায় ভাবা হবে, বাংলাদেশের স্বার্থ বিবেচনায় প্রয়োজনে আমরা মারামারি করব, যুদ্ধ করব, লড়াই করব, সংগ্রাম করব অথবা করব না। একদম ক্রিটিক্যাল এবং সাবস্ট্যান্সিয়াল কোয়েশ্চেন হচ্ছে আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট, বাংলাদেশ ফার্স্ট। তো এই বাংলাদেশ ফার্স্ট পলিসির কথা যখন বলছি, বাংলাদেশপন্থী একটা রাজনীতির কথা বলছি, এটা দিয়ে আসলে আমরা কি বোঝাই, কি করতে চাই এটা দিয়ে? এইটা হচ্ছে এই রাজনীতিটাকে যদি আমরা আমাদের হিস্ট্রিতে দেখি, আমার শত শত বছরের আজাদির লড়াইতে যেমন ছিল, আমাদের পূর্বপুরুষরা যেমন করেছেন, বাংলাদেশ আমলে এটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন। একমাত্র ব্যক্তি যিনি আসলে এই বাংলাদেশপন্থী রাজনীতিটার যে মোটা ক্যানভাস, এই ক্যানভাসটা তৈরি করে দিয়ে গেছেন। যদিও আমরা অনেকে মনে করি বিএনপি সেই রাজনীতির ক্যানভাসে এখন নাই এবং কন্টিনিউয়াসলি তারা স্লিপ করছে দুঃখজনকভাবে। আমরা আশা করছি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে এসছেন, উনি এই ক্যানভাসের দিকে যাবেন এবং ওই জায়গাটাতে ফিরে আসবেন। এখন আমরা যখন বাংলাদেশপন্থী রাজনীতি এবং শহীদ জিয়ার ক্যানভাসের কথা বলি, আসলে বিষয়টা কি? প্রথম কথা হচ্ছে যে আজাদির লড়াই সাপেক্ষে বাংলাদেশের সার্বভৌমত্বকে নির্ণয় করা, যে আমার লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমার কে আমার শত্রু, কে আমার মিত্র, সেটা নির্ণীত হয়ে গেছে গত শত শত বছরের লড়াইয়ের মধ্য দিয়ে। সেখানে 47 যেমন গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, সেখানে 71 গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, সেখানে 24 গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, এবং এই প্রত্যেকটা অনুষঙ্গের বাদ বিচারে আমার আজাদির লড়াইয়ের, আমার রাষ্ট্রের শত্রু, প্রধানতম শত্রু হচ্ছে ভারত, দিল্লি। এইটা ইন্ডিয়াকে আমরা যখন বলি, আমরা ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টকে মেন করি। এইটা ভারতবর্ষের জনগণের কথা আমরা বলছি না, এটা ডিফারেন্ট আলোচনা আর কি। ভারতবর্ষের অধিকাংশ জনগণেরও শত্রু হচ্ছে ভারতীয় রাষ্ট্র, সে আলোচনা অন্যদিকে যাব আর কি। তো সেই দিন সেই বাস্তবতাটাতে দেখেন যে আপনার
এই শত্রুটা নির্ণয় সাপেক্ষে আমার সকল পলিসি ফ্রেমিং করা হবে। আমার যত আয়োজন আছে এই আয়োজনগুলো আমি ঠিকঠাক করব। আমার যত রাষ্ট্রীয় কাঠামো আছে সেই কাঠামোগুলোকে আমি বিনির্মাণ করব। আমার যত প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠান আমি ঠিক করব। আমার জাতিকে, আমার জনবলকে, আমার নাগরিককে আমি ইকুয়ালি এবং অ্যাকর্ডিংলি প্রিপেয়ার করব। তো সেই জায়গাটা হচ্ছে প্রধানতম জায়গা বাংলাদেশপন্থী রাজনীতির, যে আমার সীমানা, আমার বর্ডার, আমার সভরেন্টি, আমার ফ্রিডম, এইটাকে যদি সেফগার্ড করতে হয় আমাকে প্রধানতম পদ্ধতি হচ্ছে সেটা শত্রু সাপেক্ষে করতে হবে। এটা হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতির প্রধানতম শর্ত। এবং সেই জায়গাতে আমরা গত বছরের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্লোগানটা অনেক পরিচিত হয়েছে, জনপ্রিয় হয়েছে, যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা বারবার আসছে, গোলামি না আজাদি, আজাদি আজাদি। কারা আমাদেরকে আসলে গত বছরগুলোতে গোলাম করে রাখতে চেয়েছে? আমরা হাসিনার ফ্যাসিবাদ যখন বলছি, এই ফ্যাসিবাদের পিছনের সবচেয়ে বড় শক্তিটাকে, সেই শক্তিটা হচ্ছে দিল্লি, সেই শক্তিটা হচ্ছে ভারত, সেই শক্তিটা হচ্ছে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট, পলিটিক্যাল হেজিমনি দিল্লির এবং কালচারাল হেজিমনি কলকাতার। এবং তার কিছু উত্তরসূরি আছে বাংলাদেশে, যারা রাজনৈতিক এবং সাংস্কৃতিকগতভাবে বাংলাদেশকে প্রতিনিয়ত বোঝানোর চেষ্টা করে যে ওই যে দিল্লির ফ্রেম, এই ফ্রেমের বাইরে আমি আসলে রাষ্ট্র আকারে এক্সিস্ট করি না। এর বাইরের ফ্রেমে, দিল্লির ফ্রেমের বাইরে, কলকাতার কালচারাল হেজিমনির ফ্রেমের বাইরে চিন্তা করলেই আমাকে তকমা দেওয়া হচ্ছে আমি স্বাধীনতা বিরোধী, আমি মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতার বিপক্ষ শক্তি। সেই ফ্রেমে আমাকে আটকে দেওয়া হচ্ছে। অতএব সেই জায়গাতে আমরা বাংলাদেশপন্থী রাজনীতির প্রধানতম অনুষঙ্গ মনে করি যে শত্রু সাপেক্ষে রাষ্ট্রের বিনির্মাণের প্রশ্নে একত্রিত হওয়া। এবং একত্রিত হওয়ার জায়গাতে জুলাই গণ অভ্যুত্থানের সকল শক্তির নিজস্ব রাজনীতি আছে। বিএনপির নিজস্ব রাজনীতি আছে, জামাতের আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আছে, এনসিপির আছে, এবি পার্টির আছে। কিন্তু শত্রু সাপেক্ষে বাংলাদেশের যে সভরেন্টির ক্যানভাস, আমার স্বাধীনতা সার্বভৌমত্বের যে ক্যানভাস, এখানে আমরা সবাইকে সেই শহীদ জিয়ার ক্যানভাসের মধ্যে রাখতে চাই, তুলে ধরতে চাই। এবং এই দূরত্বটা এখানে যদি বেড়ে যায় তাহলে দিন শেষে আমাদের শত্রুরা বেনিফিশিয়াল হবে। তাই আমরা বারবার বলেছি জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক শক্তি, সকল জাতীয়তাবাদী শক্তি, সকল দেশপ্রেমিক শক্তিকে এই প্রশ্নে যেন দ্বিমতের প্রশ্ন না আসে। এবং তারা তাদের নিজস্ব রাজনীতি করতে গিয়ে যে রেটরিক ইউজ করেন, এক দলের বিরুদ্ধে আরেক দলকে কথা বলতে হয়, এই কথা বলার জায়গাতে এই সীমাটা যেন সবসময় মনে থাকে আমাদের। তা না হলে যেটা হবে, আমাদের শত্রুরা এই বিভাজনের রাজনীতিটা তৈরি করে দিয়ে আমাদেরকে দুর্বল করবে, ভারতকে এবং আওয়ামী লীগকে অথবা অন্য কোনো আওয়ামী লীগের বি টিমকে এখানে পুনর্বাসিত করবার চেষ্টা করবে। অতএব সেই জায়গাটা হচ্ছে আমার বাংলাদেশপন্থী রাজনীতির প্রধানতম অনুষঙ্গ। দ্বিতীয় জায়গা হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি, সেটা হচ্ছে আজাদির লড়াইকে ধারণ করা। আমার আজাদির লড়াই শত শত বছরের, 9 মাসে কোনো জাতি হয় না। আমরা 71 সালে আমাদের একটা মুক্তির লড়াই ছিল, কিন্তু সাডেনলি আমরা নো ওয়্যার থেকে একটা জাতি আকারে মিস্টার বিনের মতো নাজিল হই নেই। আমার জাতিসত্তার ইতিহাস আছে শত শত বছরের। আমাদের এই প্রত্যেকটা ইতিহাসকে জাতিসত্তার আজাদির লড়াই, সেটা পলাশীর প্রান্তর বলেন, সেটা বখতিয়ার খিলজির বাংলা বিজয় বলেন, সেটা সুলতানি আমল ইলিয়াস, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের সেই সবচেয়ে জনপ্রিয় এবং গোল্ডেন সোনার বাংলা বিনির্মাণের পিরিয়ড বলেন, এই প্রত্যেকটা পিরিয়ড আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আলিগড় আন্দোলন বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে আজাদির লড়াইতে এখানে বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুদের যে লড়াই, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মুসলিম লীগ প্রতিষ্ঠা, তারপরে লাহোর প্রস্তাব, পাকিস্তান আন্দোলন, কৃষক শ্রমিক প্রজা পার্টি, তারপরে জমিনদারি প্রথা বিলোপ করা, এর প্রত্যেকটা লড়াই আমার জাতিসত্তার মনন তৈরি করেছে, আমার সম্মিলিত মেমোরি, স্মৃতি তৈরি করেছে, আমার সম্মিলিত দুঃখ, কষ্ট, কান্না, বেদনার স্মৃতি তৈরি করেছে। আমার হিরো কারা এবং কাদেরকে আমার উপর হিরো আকারে চাপিয়ে দেওয়া হয়েছে, যারা গুন্ডা, সন্ত্রাসী, বদমাইশি করত, বিজেপির অখণ্ড ভারতের হিন্দুত্ববাদী, সন্ত্রাসবাদী রাজনীতি করত, তাদেরকে এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গ্লোরিয়াস ফিগার আকারে আমাদেরকে পরিচয় করানো হয়েছে, যেটা খুব দুঃখজনক। তাই এই বাংলাদেশপন্থী রাজনীতির দ্বিতীয় গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে আমার শত বছরের আজাদির লড়াইকে ধারণ করা, লালন করা, পালন করা।
তৃতীয় হচ্ছে বাংলাদেশে ধর্ম প্রশ্নকে যেভাবে ডিসকার্ড করা হয়, যে ইসলাম ধর্ম, মুসলমানদের কালচার, আমাদের ঈদ উদযাপন, আমাদের রোজা, আমাদের শবে বরাত, শবে মেরাজ, কদর পালন করা, দাড়ি টুপি, এই প্রচণ্ড রকম একটা দেখবেন যে বাংলাদেশ রাষ্ট্রের সাথে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। তাহলে মুক্তিযুদ্ধ কারা করেছে? তারা কি মুসলমান ছিল না? তারা কি এই দেশের মানুষ ছিল না? তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আমার আজাদির লড়াইয়ের কনক্লুশনে এসে, যে এইটা বাঙালি মুসলমানের রাষ্ট্র, এইটা বাঙালি হিন্দুর রাষ্ট্র, এটা সকল বাঙালির রাষ্ট্র, বাঙালি খ্রিস্টানের রাষ্ট্র। এবং এই বাঙালি আনাটা ধারণ করাটা মানে এটা না যে আমার মুসলমানিত্বকে ত্যাগ করতে হবে। তাহলে আমার যে একটা ন্যাশনাল ক্যানভাস, এই ক্যানভাসে হচ্ছে আমার এথনিক আইডেন্টিটি, আমার জাতিসত্তার পরিচয় যেমন গুরুত্বপূর্ণ, আমার রিলিজিয়াস আইডেন্টিটি, আমার ধর্মীয় পরিচয়টা ইকুয়ালি গুরুত্বপূর্ণ। এবং একটাকে আর একটার এক্সক্লুসিভ বানানো, মুখোমুখি করবার কোনো প্রয়োজন নাই, এটা কৃত্রিমভাবে করা হয়েছে। এবং কৃত্রিমভাবে করে যেটা হয়েছে, মুসলিম আইডেন্টিটিকে সাপ্রেস করা, মুসলমানদের কালচারকে সাপ্রেস করা, মুসলমানদের সংগঠনকে হেয় করা, মুসলমানদের কাপড় চোপড়, পোশাক, হিজাব, দাড়ি, টুপি, জুব্বা, এগুলোকে হেয় করবার একটা কনসিস্টেন্ট এবং পারসিস্টেন্ট অ্যাটেম্প্ট আমরা গত 5-6 দশক ধরে দেখেছি। এবং সেটা করেছে কারা? বাঙালিয়ানার নামে করেছে, সেখানে মুক্ত বুদ্ধির চর্চার নামে করেছে। এবং এটাই হলো কলকাতার কালচারাল ফ্যাসিবাদ এবং হীনমন্যতা। যারা মুসলমানের ঘরে জন্মেছে কিন্তু মুসলমান ধর্মকে ওন করতে পারে না, ধারণ করতে পারে না, তারা পরে আশ্রয় নিয়েছে কলকাতার কাঁধে গিয়ে, এবং সেটা বাঙালি হয়ে। কিন্তু কলকাতার বাঙালিরাকে তার হিন্দুত্ববাদ কি পরিত্যাগ করেছে? করে নাই তো। অতএব সে যেটা চাপিয়ে দিয়েছে সেটা তো সে নিজে পরিত্যাগ করে নাই। তাহলে আমার এইখানকার জাতিসত্তা, বাংলাদেশ পন্থার জন্য আমার ধর্মীয় পরিচয় যেমন গুরুত্বপূর্ণ, ইকুয়ালি আমার এথনিক আইডেন্টিটিও গুরুত্বপূর্ণ। এবং এই পুরোটাকে ধারণ করার মধ্য দিয়ে হচ্ছে আগামী দিনের বাংলাদেশপন্থী রাজনীতির বিনির্মাণ হবে। চতুর্থত হচ্ছে, এখানে ভূ রাজনীতিতে আমার দেশকে এবং আমার ফরেন পলিসিকে অ্যালাইন করার চেষ্টা করা হয়, ডানে বামে, দিল্লিতে, চায়নায়, পাকিস্তানে, পশ্চিমে। এই প্রত্যেকটা সম্পর্ক আমার রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। শত্রু সাপেক্ষে যেহেতু আমার রাষ্ট্রের বিনির্মাণের প্রশ্ন আছে, শত্রুর সাথে যার সম্পর্কে সমস্যা আছে, শত্রুর বিপক্ষে যে আমাকে নিরাপত্তা দিতে পারবে, আমার রাষ্ট্রের সভরেন্টিকে গ্যারান্টি করতে পারবে, এমন প্রত্যেকটা সম্পর্ককে আমরা ভ্যালু করব, এমন প্রত্যেকটা সম্পর্ককে আমরা বাঁচিয়ে রাখবো, টিকিয়ে রাখবো এবং এই সম্পর্কগুলোকে ওন করব। সেটা এই অঞ্চল থেকে শুরু করে একদম আটলান্টিকের ওই পার পর্যন্ত প্রত্যেকটা সম্পর্ক যে বাংলাদেশের আজাদি এবং সভরেন্টিকে বাঁচিয়ে রাখবার জন্য ট্রাই করবে, তার প্রত্যেকটা সম্পর্ক আমার কাছে গুরুত্বপূর্ণ। এবং এই সম্পর্কটা লড়াইয়ের মধ্য দিয়ে তৈরি হবে, বর্তমানের বাস্তবতায় তৈরি হবে। সেটা অনেক বছর আগের একটা সম্পর্কের কানাঘুষার উপরে ভিত্তি করে তৈরি হবে না। বাংলাদেশ পন্থার আরেকটা বিষয় হচ্ছে যে নতুন করে সম্পর্ককে রিঅ্যাসার্ট করা। আমাদেরকে প্রত্যেকটা সময় আমরা দেখেছি যে ৭১কে কেন্দ্র করে আমার সম্পর্ক বিনির্মাণের একটা কালডিসাক তৈরি করা হয়েছে, একটা ন্যারো টানেল তৈরি করা হয়েছে, যে এর বাইরে আর কোনো রিলেশনশিপ নাই। অতএব সে জায়গায় এটা গুরুত্বপূর্ণ যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ২৪-এও নতুন করে একটা সম্পর্কের জন্ম হয়েছে। যে একসময় আমাকে অমুককে ঘৃণা করতে শেখানো হয়েছে কারণ আমার দাদার সাথে তার দাদার সম্পর্ক ছিল, এই জন্য আমাকেও আজকে ওই নাতির সাথে এই নাতির সম্পর্ক খারাপ করতে হবে। এটা লড়াইয়ের সম্পর্ক না। ২০২৪-এর আন্দোলন, সংগ্রাম, লড়াই, আজাদির মধ্য দিয়ে এবং প্রত্যেক দিন আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার সভরেন্টির প্রতিটা প্রশ্নের মধ্য দিয়ে হচ্ছে আমার নতুন নতুন সম্পর্ক বিনির্মিত হচ্ছে। এবং এই বিনির্মিত সম্পর্কই হচ্ছে নতুন করে আগামী দিনের বাংলাদেশ পন্থী রাজনীতিকে সলিডিফাই করবার জায়গা। অতএব পুরাতন কোনো বস্তা পচা চেতনা ব্যবসা চাপিয়ে দিয়ে আগামী দিনের রাজনীতিকে বিভক্ত করা, বিভাজন করা মানে হচ্ছে দিল্লির গোলামির ফাঁদে পা দেয়া। অতএব সেই রাজনীতিটা, সেই জায়গাটা যেন আমরা কেউ না করি। অতএব এগুলো হচ্ছে মোটা দাগে যে বাংলাদেশপন্থী রাজনীতির ক্যানভাস। এবং এর প্রত্যেকটা জায়গাতে দেখবেন শহীদ প্রেসিডেন্ট আউটস্ট্যান্ড করেছে, কারণ তিনি এই জায়গাটা বুঝতে পেরেছেন, ধরতে পেরেছেন। এবং আমরা সবাই বোধ করছি আগামী দিনে এই বাংলাদেশপন্থী রাজনীতির মধ্য দিয়েই সরকারি দল, বিরোধী দল, ডান, মধ্য ডান, বাম সবাই আবর্তিত হবে। এবং এই ক্যানভাসটাই হচ্ছে বাংলাদেশকে আজাদ রাখার একমাত্র ক্যানভাস। এবং রাজনৈতিক বিভাজন অথবা রাজনৈতিক বিভক্তি এই ক্যানভাসের বাইরে গিয়ে করলে আলটিমেটলি দেশ বিপদে পড়বে, শুধু রাজনৈতিক দলগুলো না। ৯৫-৯৬-এর অভিজ্ঞতাগুলো সবাই মনে রাখবেন যে এই বিভাজনের রাজনীতি, এই
দিল্লির ফ্রেমের বাইরে গিয়ে রাজনীতি করবার জায়গাটাকে যদি আপনারা কম্প্রোমাইজ করেন, তাহলে দিন শেষে আপনারা আবার লেন্দুব দর্জিদের নামে দেশটা গোলামে পরিণত হবে। এবং বাংলাদেশে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ক্ষমতার ভরকেন্দ্রে মির্জাফর, খসিটে বেগম, জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভ, লেন্দুব দর্জি, কৃষ্ণপদ রায় চৌধুরীদের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। তাই 24-এর পক্ষের মানুষদেরকে, যারা শহীদ ওসমান হাদির রক্তের বদলা নিতে চেয়েছেন, বিচার চেয়েছেন, সেই পুরো জনগোষ্ঠীকে আমরা বলছি